স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সহসভাপতি তথা এমডিসি শ্রী বিমল চাকমা মহোদয়। উপস্থিত আছেন প্রাক্তন সাংসদ মাননীয় শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়। উপস্থিত আছেন প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেব বর্মা মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রথমে আপনাদের সম্বোধন করবেন শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের এই সাংবাদিক সম্মেলনের বক্তব্য প্রথমে আপনাদের সঙ্গে তুলে ধরেন। প্রথমে ধন্যবাদ জানাই সুদীপ বাবুকে এবং আমার সাথে প্রদেশ নেতৃত্ব। শুভ সকাল সাংবাদিক আপনারা যারা আছেন, আমাদের আহ্বানের সাড়া দিয়ে আজকে সকাল সকাল আমাদের কার্যালয়ে আসার জন্য। আমরা গত কয়েকদিন আগে 27শে নভেম্বর আস্তাবল ময়দানে একটা পার্টির যে জমায়েত হয়েছিল, সেই জমায়েতে যে সমস্ত বক্তব্য বক্তাদের মাধ্যমে উঠে এসছে, সেই সম্পর্কে আমাদের পার্টির কিছু কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া দেওয়ার জন্য আমরা আজকে এখানে আপনাদের আহ্বান করেছি। আমাদের প্রথম কথা হচ্ছে, সেখানে ওয়ান নর্থ ইস্ট বড় ভাবে লেখা ব্যানারের মধ্যে দেখেছি, কিন্তু বাকি আমরা দেখলাম পার্টির পতাকা, নেতৃত্ব বেশিরভাগ ত্রিপুরা মাথা তোলে। যদিও দু তিনটা রাজ্যের, মেঘালয়, আসামের কিছু আঞ্চলিক দলের নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। যে জমায়েত তারা করেছে, তারা কি বলতে চেয়েছে, কি বার্তা দিতে চেয়েছে, তারাই বুঝবেন। পতাকা ত্রিপুরা মাথার বলছে ওয়ান নর্থ ইস্ট। এই জায়গায় আমরা বলতে চাই যে আমরা যে বরাবর বলে থাকি, আঞ্চলিক দল কখনো স্থায়ী হতে পারে না। এক দুটা ইস্যুকে, সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একটা সময়ের জন্য দল গঠন করা হয় এবং সেই সমস্যা, দাবি বা ইস্যুকে সামনে নিয়ে আন্দোলন করার পরে যদি দেখা যায় যে তাদের পক্ষে সেই প্রতিশ্রুতি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বা স্বপ্ন দেখিয়ে ক্ষমতা অর্জনের পরে যখন দেখা যায় আর সম্ভব হচ্ছে না সেই পুরানো কথা বলে, তখন আবার নতুন দল তৈরি করার প্রবণতা আমরা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে আঞ্চলিক দলগুলির মধ্যে আমরা লক্ষ্য করি। হয়তোবা ওই দিনের জমায়েত এরকমই একটা প্রচেষ্টা। আমরা কয়েক বছর আগে, বিশেষ করে 2021-এ এডিসি নির্বাচনে জয়লাভের পর থেকে আমরা ত্রিপুরা মাথাকে চিনি। তাদের প্রথম বক্তব্য কি ছিল? ত্রিপ্রাসা এবং থামসা। ত্রিপ্রাসার কল্যাণ, ত্রিপ্রাসার সার্বিক বিকাশ উন্নয়নের জন্যই তাদের এই দল বলে তারা মানুষকে বুঝিয়ে এডিসির ক্ষমতায় তারা বসেছিল। বলেছিল 10 তারিখ রেজাল্ট যদি হয়, 11 তারিখ তারা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের জন্য সেখানে বিল আনবে এবং 1 বছরের মধ্যেই তারা ত্রিপুরা ল্যান্ড আদায় করে দেখাবেন। আজকে এডিসির প্রায় 5 বছর শেষে ওই ত্রিপুরা ল্যান্ড যে শব্দ, সেটা যেমন তাদের ডিকশনারি থেকে মুছে গেছে, তাদের মূল যে দাবি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, সেটা যেহেতু তারা নিজেদের ইস্তেহারে, নির্বাচন ইস্তেহার 2023 বিধানসভায়
এবং তিপ্রাসার যে একটা পরিচয় নিয়ে তারা শুরু করেছিল সেটাও তারা ধরে রাখতে পারেনি, কারণ 22 জন বাঙালি বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী দেওয়ার পরে ত্রিপুরার মানুষ যখন বুঝতে পারলো আসলে এই পার্টি শুধু তিপ্রাসার জন্য না, অনেক সময় বাঙালি বিরোধী কথাবার্তা যেমন বল তিপ্রাসাদেরকে তাদের দলে টানার জন্য, আবার তিপ্রাসার জন্য যে কথা বলেছিল গ্রেটার তিপ্রাল্যান্ড সেটাও তারা তাদের ডিকশনারি থেকে মুছে দিয়েছিল এডিসি ক্ষমতা দখলের পরে। এবং 2023 ইস্তেহারের সময় আমরা সেটা লক্ষ্য করলাম এবং 22 জন ক্যান্ডিডেট দেওয়ার মাধ্যমে এই জায়গায় গিয়ে ত্রিপুরা মাথার পরিচয়ে তাদের আর রাজনৈতিক কার্যকলাপ কন্টিনিউ করা চালিয়ে যাওয়ার মতো হয়তো বা তাদের আর ক্ষমতা নেই, মানুষের কাছে যেতে তাদের ভয় হচ্ছে। তার জন্য এখন নানা ধরনের বাহানা তারা দেখানোর চেষ্টা করছে। এই জন্যই এখন তারা বলছে ওয়ান নর্থ ইস্ট। তার অর্থ কি দাঁড়ায়? পুরো উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু ব্যক্তি যারা বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন করে ব্যর্থ হয়েছে তাদেরকে নিয়ে আবার একটা নতুন দল করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের মানুষকে বোকা বানানোর চেষ্টায় তারা আছে। 27 তারিখের যে জমায়েত সেখানে আমরা দেখলাম বিভিন্ন ভাবে সুরসুরি জাতিগত সুরসুরি দেওয়ার তারা চেষ্টা করেছে। বলেছিল আগরতলা ত্রিপুরার মালিককে আমরা সেদিন দেখাবো, এবং যেভাবে আমরা হিন্দি সিনেমাকেও হার মানিয়েছি, আমাদের কিছু জনজাতি যুবক যেভাবে আওয়াজ করেছে এগুলো আমি দেখেছি। এটা ওই জঙ্গলি মুভি একটা আছে ফিল্ম ইন্ডাস্ট্রি মুম্বাই, সেখানে দেখেছিলাম আমরা ছোটকালে ছাত্র জীবনে। এরকম আচরণ কেউ কেউ বলছে দেখো এখন আগরতলার মালিককে, এটা সম্পূর্ণভাবে জনজাতি বাঙালি আমাদের উভয় সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা। ঠিক আছে, গণতান্ত্রিক অধিকার আছে, জমায়েত করতে পারো, কিন্তু এরকম উস্কানিমূলক কথাবার্তা এটা একেবারে উচিত না। আরেকটা হচ্ছে তাদের কথাবার্তা সবটাই সব বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি। সব এক সময় এক রকমের কথা বলি। যেমন প্রদ্যুৎ বাবু ওনার বক্তব্য থেকে আমি শুরু করছি। আংকে বনু ক্রিয়া, एक दिन ग्रेटर तिप्रालैंड होगा, बांग्लादेश को औकात दिखाने के लिए मैंने ग्रेटर तिप्रालैंड मांगा। এটাও বলেছেন তিনি। তাহলে গ্রেটার তিপ্রালैंड কেন দরকার সেই যুক্তি দিতে গিয়ে তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন, ত্রিপুরার মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন। আমি শুধু বলবো যারা ত্রিপুরা মাথা করছেন আপনারা একটু গভীরভাবে চিন্তাধারা করুন, বুঝতে পারবেন ওনার রাজনৈতিক মকসদ উদ্দেশ্য কি। থানচা ত্রিপ্রাসা যখন কোথাও জাতিগত দাঙ্গার পরিবেশ তৈরি হয় তিনি মুখ বন্ধ করে রাখেন। থানচা হবে? থানচা ওনার দলের মধ্যেও নেই, থানচা ওনার দলের দ্বারা ত্রিপ্রাসাদের মধ্যেও থানচা করার কোনো উদ্যোগ আমরা দেখিনি আজ পর্যন্ত। না হলে আমাদের সঙ্গেও একসঙ্গে সরকার চালাচ্ছি, আমরা সরকার চালাচ্ছি, তারপরেও एडीसी में घुसने नहीं दूंगा, ये सही है? গণতান্ত্রিক দেশ। আপনি তো 10 বার দিনে সংবিধানের কথা বলেন, সংবিধানটা না হয় আমরা জানি না, কম জানি। আপনি তো দাবি করেন ভালো সংবিধান জানেন। তো যে সংবিধানে লেখা আছে এই দেশটা এখন গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ এবং ত্রিপুরা একটা অঙ্গরাজ্য, সেখানে আপনি বিজেপির মতো দলকে এবং অন্যান্য দলকে এডিসির মধ্যে আপনি ঢুকতে দেবেন না, এই হুমকি আপনার মুখ থেকে এটা শোভা পায়? তো কাজে তাদের বক্তব্য বিভিন্ন সময় বিভিন্ন রকম স্ববিরোধিতামূলক। আরো আমি বলছি
প্রদ্যুৎ বাবু, উনি যদি নামটা বলে দিতেন আমি খুশি হতাম। বলেছেন মিনিস্টার নিয়ে রাং আছে, একটা কথার মধ্যে দেখবেন মিনিস্টার নিয়ে রাং আছে, মিনিস্টার ইংরেজিতে হয়ে গেল, নি মানে আবার কক বড়, রাং আছে আবার বাংলা হয়ে গেল। মিনিস্টার নিয়ে রাং আছে, চিনি হিম্মত হে। উনি যদি শুধু ককবরকে বলতেন খুশি করতাম, ককবরের পাশে হিসাবে, না হলে শুধু হিন্দিতেই বলতেন। মিনিস্টার নিয়ে রাগ আছে, চিনি হিম্মত আছে, হিম্মত সবারই আছে। আপনি তো রাজা দাবি করেন, তো আপনার তো হিম্মত আরো থাকতেই পারে, কিন্তু এটা গণতান্ত্রিক। আর আপনি একজন কোন মন্ত্রীর বিরুদ্ধে আঙ্গুল যখন তোলেন তখন ওনার নাম বলে দেওয়া উচিত। এই মিনিস্ট্রিতে আপনারও দুজন মিনিস্টার আছে, তাহলে কোন মিনিস্টারের কথা বলছেন? অনিমেষ বাবুর কথা না বিশ্বকিতু বাবুর কথা? তারাও তো মিনিস্ট্রিতে আছে। দ্বিতীয় আরেকজন ব্যক্তি যিনি বলেছেন তিনি হচ্ছেন অনিমেষ দেববর্মা। বলেছেন বিজেপি ন্যাশনাল পার্টি কে রুখার জন্যই আমাদের আঞ্চলিক দল দরকার। আমি অনিমেষ বাবুকে প্রশ্ন করতে চাই, তাহলে ত্রিপ্রাসাদ, থানচা, উন্নয়ন, ডেভেলপমেন্ট এটা কিছুই না, শুধু বিজেপি কে ন্যাশনাল পার্টিকে রুখার জন্যই আপনারা রিজিওনাল পার্টি বানাচ্ছেন। এখন মাথা দিয়ে হচ্ছে না বলার একটা শক্তি অর্জন করার জন্য, ফান্ডটাও যাতে বেশি করে আসে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জায়গা থেকে, তার জন্য কি আপনি তাহলে আঞ্চলিক দলই রাখছেন? এটার একটু গ্রেটার আঞ্চলিক দল হয়ে গেল আর কি, রিজিওনাল পার্টি হয়ে গেল। কারণ শুধু স্টেট না, এখন বিভিন্ন স্টেটকে নিয়ে করার চেষ্টা, মানে মকসদ কি ন্যাশনাল পার্টিকে রোখার জন্য। আর এটা তো আমরা জানি যে প্রদ্যুৎ বাবু যে সহবিরোধিতামূলক কথাবার্তা কংগ্রেসে যখন ছিলেন বলছিলেন আমাদের দাবি দাওয়া যদি দিল্লি পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে ন্যাশনাল পার্টি ছাড়া উপায় নেই। আর এখন তারাই বলছেন যে ন্যাশনাল পার্টিকে রুখতে হবে, আবার মোদিজির কাছে গিয়ে বলবেন যে রাইটস দো, সলিউশন দো। আমাদের কাছে বিজেপির কাছে জনজাতির উন্নয়নের জন্য আন্দোলনের দরকার হয় না, আপনাদের যে বয়সটা আরো বেশি করে রেস করা, আরো বেশি করে শক্তি অর্জন করে একেবারে ত্রিপুরা রাজ্যের মধ্যে দাঙ্গার পরিবেশ তৈরি করে ত্রিপ্রাসাদের উন্নয়নে যদি চিন্তা ভাবনা করেন ভুল হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি এবং উন্নয়নে বিশ্বাস করি, আন্দোলন ছাড়াই আমরা ত্রিপ্রাসাদের উন্নয়নের জন্য বদ্ধপরিকর, এটাও আমি বলে রাখছি। তার জন্য এই যে অনিমেষ বাবু থেকে প্রদ্যুৎ বাবুরা যে বলেন না ন্যাশনাল পার্টিকে রোখার জন্য একমাত্র আঞ্চলিক দল, তাহলে আপনারা দুজন আগে মিলে ঠিক করুন, কংগ্রেসে থাকতে এক কথা, এখন আঞ্চলিক দলে আরেক কথা। এটা কেমন কথাবার্তা? সেই দিন আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, পুরো ভাষণ অনুষ্ঠান আমি দেখেছি, আপনাদের অবশ্যই মনে আছে সিএবি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। আমি সেই সময় পার্লামেন্টের সদস্য হিসেবে আমার পার্টি হুইপ জারি করায় আমি বিজেপির সাংসদ হিসেবে আমি সিএবির বিলে ভোট দিয়েছিলাম। সেই সময় উগ্রপন্থী থেকে শুরু করে আঞ্চলিক দলগুলির অনেক লোক ফোন করে বিভিন্ন ভাবে হুমকি আমাকে দিয়েছিল, তার মধ্যে দিয়ম থাই, যার আসল নাম উৎপল দেববর্মা। উনি সেদিন ভাষণ দিয়েছেন, 2641 জন ওনার ফলোয়ারকে নিয়ে উনি এই পার্টিতে যোগদান দিয়েছেন বলে ভাষণ রেখেছেন। পতাকা কার হাত থেকে নিয়েছেন? প্রদ্যুৎ বাবুর হাত থেকে। এবং তিনি বলেছেন রাজনীতিতে আজকে যোগদান করছি, আপনারা ভাববেন না রাজনীতি আমি 1997 থেকে, যেদিন থেকে উনি টিএসএফ এর লিডার হিসেবে কাজ করেছেন, পরে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে মাস কিলিং এর মাস্টার মাইন্ড ছিলেন। সেই দিন এই সভায় যোগদান করেছেন এবং খুব মানে খুশির মেজাজে প্রদ্যুৎ বাবু ওনাকে গ্রহণ করেছেন। এটাও একটা মানে দেখার মতো দৃশ্য সেই দিনের। এই দিয়ম থাই আমাকে মেল করেছিলেন সামাজিক বয়কট করার জন্য, আমাকে সেম কথা বলেছিলেন মথারণের নেতৃত্ব।
আমাকে মারার জন্য হুমকি দিয়েছিলেন যারা, আজকে ওই দিন সেখানে তারা যোগদান করেছে। তো কাজে এই যে ওয়ান নর্থ-ইস্ট আমরা বলবো, সেই দিন এখানে যে তারা জনসমাবেশ করলো, এখন ত্রিপুরা মাথা হিসাবে তাদের বলার কিছু নেই। গ্রেটার ত্রিপুরাল্যান্ড কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে সেখানেও উল্লেখ নেই ত্রিপুরাল্যান্ডের। তাহলে প্রদ্যুৎ বাবুরা যে বলেন যে কবি না কবি হোগা, 5 साल में नहीं होगा तो 10 साल में होगा, कभी ना कभी होगा, তো পরিষ্কার করে বলা উচিত। একটা আপনারা ইস্তেহারের মধ্যে রাখেন না, বাদ দিয়ে দিলেন, অন্যদিকে কবি না কবি হোগা। এইভাবেই কি আরো 10-15 বছর রাজনীতি করার পরে আবার ভুল করলাম এই কথা বলবেন? তার কাজে ত্রিপুরার মানুষকে আমাদের প্রদেশের তরফ থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই, এরকম যে সমস্ত দল ত্রিপ্রাসাদেরকে নিয়ে রাজনীতি করে, এই রাজ্যের মধ্যে যে শান্তির পরিবেশ এখন আমাদের রাজ্য সরকার ডক্টর মানিক সাহার নেতৃত্বে যেভাবে এবং দেশের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছে, তাতে পুরো দেশ এখন এক হচ্ছে। আমরা যখন নেশন ফার্স্ট বলি তখন তো একটা ভারতের কথাই বলছি না। আর এই উত্তর পূর্বাঞ্চলকে আজকে যেভাবে পৃথিবী এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষ চিনতে পেরেছে, ত্রিপুরা কোথায়, আসাম কোথায়, এই যে পরিচিতি আমাদের আরো 10-11 বছর আগে তো ছিল না। মানুষ, আমরা যখন কলেজে পড়তাম, যখন ছাত্র অবস্থায় বাইরে যেতাম, আমাদেরকে জিজ্ঞেস করা হতো কাহা আছে। আমরা যখন বলতাম আগরতলা আছে, ত্রিপুরা আছে, ये আগরতলা কাহা হ্যায়, আসাম में है या कहाँ है। तो সেই জায়গা থেকে আজকে त्रिपुरा আগরতলা বললে বলে अच्छा अच्छा डॉक्टर मानिक शाह जी सीएम है वहां का, उग्रवादियों का एक्टिविटीज नहीं रहा, पीसफुल स्टेट हो गया। এবং উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্য ছোট হলেও টাকা দিচ্ছে বড় রাজ্যগুলিকেও, 100% আজকে সাক্ষরতা হয়, পরিকাঠামোর দিক থেকে অনেক উন্নয়ন হচ্ছে। তো এই নর্থ ইস্ট এমনিতেই মোদিজির মাধ্যমে তার পরিচিতি, তার একতা বা ইউনিটি আগের তুলনায় বহুগুণ বেড়েছে। তাহলে আপনারা নর্থ ইস্ট কথা বলে, ওয়ান নর্থ ইস্ট কথা বলে কোন কোন কথা আপনারা বলতে চাইছেন? তো কাজে আপনাদের কথাবার্তায়, আপনাদের নীতিতে উন্নয়ন, স্কুল, কলেজ এইসব তো কিছু নেই, শুধু ক্ষমতার লোক। এডিসিতে 5 বছর ধরে কি করছেন? অডিট তো করার আগে সাংবিধানিক একটা পদ, অডিটর জেনারেল এন্ড কন্ট্রোলার, ওনাকে চিঠি লিখতে বাধ্য হয়েছে আমাদের রাজ্যপালকে। ত্রিপুরা এডিসিতে আর্থিক শৃঙ্খলা নেই, অডিট হচ্ছে না। তাহলে এটাও একটা সাংবিধানিক ব্যবস্থা যে বাজেট হওয়ার পরে, স্যাংশন হওয়ার পরে টাকা যখন খরচা হয়, কত হলো মানুষের জন্য, স্কুলের ক্ষেত্রে, রাস্তার ক্ষেত্রে, তার হিসাব দিয়ে আবার টাকা আনতে হয়। আমাদের রাজ্য সরকারকে বলতে হয়েছে মানে আপনারা সংবিধানের নিয়ম অনুসারে পদে বসে আছেন, ক্ষমতা ভোগ করছেন, অথচ সাংবিধানিক কোন নিয়ম কানুন মানবেন না। আবার কিছু হলে সব দোষ নন্দ ঘোষের মতো। তো কাজে মাথা নেতৃত্বের কথাবার্তা সব সময় এক জায়গায় এক রকম। এগ্রিমেন্টের ক্ষেত্রে বলছে ত্রিপুরার কিছু লোক চায় না। আমি তো বারবার জিজ্ঞেস করছি, আমরা জিজ্ঞেস করছি, 1-2 জন যে সেখানে রেবতী ত্রিপুরা আছে কিনা বলুন না, ডক্টর মানিক সাহা আছেন কিনা বলুন না, না রাজীব ভট্টাচার্য আছেন। নামটা বললে খুশি হতাম, আমরা তারপরে আমাদের প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করতাম। তো কাজেই ত্রিপুরার মানুষকে বোকা বানানোর জন্য এসব হচ্ছে। এবং আর একটা কথা, আমাদের মধ্যে যাতে দাঙ্গার পরিবেশ তৈরি হয়, রাজনৈতিক ফায়দা নেওয়া যায়, ত্রিপুরার মানুষকে আমি অনুরোধ করবো এ সম্পর্কে সচেতন থাকার জন্য। স্যার, আমার একটা প্রশ্ন, আপনাদের সহযোগী পার্টি কি মথা না
ওয়ান নর্থ ইস্ট, এটা ক্লিয়ার করে বললে আমাদের জন্য ভালো হয়। এটা তো আমরা তো ত্রিপুরা মাতার সঙ্গে অ্যালায়েন্সে আছি। ওয়ান নর্থ ইস্ট তো কোনো পার্টি হয়েছে কিনা কোনো ইয়ে নাই। আমরা তো ত্রিপুরা মাতার লোকে অ্যালায়েন্সে আছি। ওয়ান নর্থ ইস্ট তো এখানে প্রশ্ন ওঠে না। আমি একটু বলছি দিল্লিতে তাদের কনস্টিটিউশন ক্লাবে একটা প্রেস মিট করেছে। সেখানে তারা বলেছিলেন, নেতৃত্বরা, এই কর্নেল শর্মা এবং আমাদের প্রদ্যুৎ বাবু ছিলেন, সেদিন বলেছেন উইথিন 45 ডেজ আমরা নতুন পার্টির নাম, ফ্ল্যাগ, আইডিওলজি কি হবে ইত্যাদি সব কিছু ওনারা ঘোষণা করবেন। তো এখনো হয়নি। তো যে কথা আপনার আগে পার্টি হোক, আমাদের সামনে মাথা আছে ওই নতুন পার্টি কি হবে, কি ওয়ান নর্থ ইস্ট এটা একটা পার্টি হবে কিনা আমরা এখনো জানি না। তো তার কারণেই মনে হয় এটা এখনো মানে অদৃশ্য শক্তির মতোই আছে। মঞ্চে দেখা গিয়েছিল ওদের যারা মেঘালয় বিভিন্ন অন্য স্টেট থেকে যারা এসেছিল, ওই স্লোগানটা কিন্তু ওরা ব্যবহার করেছিল ওই জায়গায়। এই প্রশ্নের উত্তর বোধহয় ওনারাই দিতে পারবেন ভালোভাবে। ওইটা কি তাদের পার্টি হয়ে গেছে, তাহলে এটাই নাম রাখছেন ওনারা, তো অন্তত আমরা জানি। স্যার, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের শরিক দল আইপিএফটি তারা কালকা প্রেস কনফারেন্স করে বলেছেন যে তারা আগামী দিন দিল্লি যাচ্ছেন আলাদা রাজ্যের দাবিতে। তো এই বিষয়টাকে আপনাদের, এই বিষয়ে কি আপনাদের সাথে কোনো আলাপ আলোচনা হয়েছে? তারা আপনাদের শরিক দল হয়েও দিল্লিতে যাচ্ছে আলাদা রাজ্যের দাবি নিয়ে, তো এটা কিরকম দ্বিচারিতা যদি একটু বলেন। আমাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা অন্তত আমি জানি না। আমাদের বলতে নিশ্চয়ই এইগুলি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পার্টি প্রেসিডেন্টের সঙ্গে কথা হওয়ার কথা, যেহেতু প্রশাসনিক চিফ আমাদের মুখ্যমন্ত্রী এবং পার্টির যিনি হেড আমাদের রাজ্য প্রেসিডেন্ট। দিল্লি যাওয়া তাদের গণতান্ত্রিক অধিকার, আগেও গিয়েছেন, অনেকবার গেছেন, হয়তো বা আরো যাবেন। ত্রিপুরাল্যান্ড আইপিএফটির রাজনৈতিক দাবি, তো এটা নিয়ে তারা আন্দোলন করছে, তো যেতেই পারে। কিন্তু আমাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাব মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রেসিডেন্ট দিতে পারে। আপনারা বলছেন এক দেশ এক ভারত বা ওয়ান ন্যাশনালের কথা বলছেন, তো যেখানে তারা ত্রিপুরাল্যান্ড এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলে তারা আলাদাভাবে আছে, আবার তাদের সঙ্গে আপনাদের সরকার। আপনার যে প্রশ্ন, এটা অনেক আগে থেকেই আমরা শুনে আসছি। ওই রাজনৈতিক মানে আইপিএফটি বা মথা, তারা তাদের চিন্তাধারা থেকে এই দাবিটা করেছে এবং আমাদের সংবিধানে সেই প্রভিশন আছে নতুন রাজ্যের দাবি, এবং গঠনও করা যায়। উত্তর প্রদেশের মতো বড় রাজ্য বা বিহার, মধ্যপ্রদেশকে ভেঙে নতুন রাজ্য হয়েছে, সেই থেকেও তারা হয়তো দাবি করতেই পারে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, আপনাদের যে ছোট রাজ্যকে আরো বিভক্ত করা, এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা হচ্ছে দেখা। তো তার জন্যই তাদের যে দাবি দেওয়া, এটা একেবারে অসাংবিধানিক আমরা বলবো না, সাংবিধানিক, কিন্তু বাস্তবতার দিক থেকেও আমাদের দেখতে হয়। আরেকটা বিষয় হচ্ছে 125 অ্যামেন্ডমেন্ট বিল, যেটা লোকসভাতে আটকে আছে, রাজ্য সরকার পাস করে দিয়েছে, কিন্তু এখনো সেটা কেউ রেজ করছে না। এই বিষয়টাও কালকা ওরা বলছে যে ওদের মন্ত্রী যিনি আছেন উনি এই বিষয়টাকে আবার সেক্রেটারিকে দিয়েছে। তো এই বিষয়টাকে আপনারা কি দাবি করবেন যে 125 অ্যামেন্ডমেন্ট বিল হোক? এটার ব্যাপারে আমি বলতে চাই, এখানে কর্নাল সাকমা এসেছিলেন, ওয়ান নর্থ ইস্ট মেঘালয়ের মুখ্যমন্ত্রী। এই প্রশ্নটা আপনার যদি মেঘালয়ের মুখ্যমন্ত্রী করতেন তাহলে ভালো হতো, কারণ আনন্দ শর্মা বর্ষিয়ার নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, কংগ্রেসের নেতা, ওনার নেতৃত্বে স্ট্যান্ডিং কমিটি হয়েছে হোম মিনিস্ট্রি থেকে, এবং ওনার নেতৃত্বে আমরা দিল্লিতেও মিটিংয়ে গেছি, গুয়াহাটির মিটিংয়েও ভূভাগরাও ছিলেন, প্রদ্যুৎজিও ছিলেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে ছিলেন। আমরা যার যে ভিউজটা আমরা জানিয়েছি, এবং আমাদের সরকার 125 অ্যামেন্ডমেন্ট বিলের ব্যাপারে যতগুলো ছিল সবটাই রেকমেন্ড করে। হেডলাটা কোথায় লেগেছে জানেন? মেঘালয়।
ওইখানে প্যারা 3 সেকশন 1 সাবসেকশন 11 কি আছে? আর্টিকেল 280, এটা ফিনান্স কমিশনে। পঞ্চায়েতে যেমন 73rd অ্যামেন্ডমেন্ট, মিউনিসিপ্যালিটিস 74th অ্যামেন্ডমেন্ট, এগুলো করা, কিন্তু ওরা এটার ব্যাপারে সহমত পোষণ করে না। ওইখানে কমিশন বলেছে সেখানে ইলেক্টেড বডি হবে, কিন্তু সেখানে মেঘালয়ে কোনো ইলেক্টেড বডি নেই। ওইখানে দরবার বা কাউন্সিল, এখানে ভিলেজ দরবার, এভাবে তাদের নন ইলেক্টেড বডি, তাদের মাধ্যমে কাজ করে। পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে মেঘালয় গভর্নমেন্ট তুমি এটাকে সংশোধন করে পাঠাও, আজ পর্যন্ত পাঠিয়েছেন। আর এখানে এসে কর্ণাট সাংমা, মেঘালয়ের মুখ্যমন্ত্রী, ওয়ান নর্থ ইস্টের নেতা, উনি বলছেন 125 ত্রিপ্রাসাদের জন্য, জনজাতির জন্য। আজকে বলুন, সেও জনজাতি, কর্ণাট সাংমা জনজাতি, সেই জনজাতি মুখ্যমন্ত্রী এখানে, যার কারণে এই বিলটা আটকে রয়েছে। আর ত্রিপুরা রাজ্যে বিজেপির নেতৃত্বে বাঙালি মুখ্যমন্ত্রী দ্বারা যত কিছু অ্যামেন্ডমেন্ট সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। তার জবাব কি দেবেন প্রদ্যুৎ বাবু, করে কর্ণাট সাংমা দেবেন? এটা প্রশ্ন করুন। এইভাবে মিজোরাম জনজাতি মুখ্যমন্ত্রী, ওইখানে কেন ক্ষমতা দিতে চান না? মারা অটোনমাস কাউন্সিল, লাই অটোনমাস কাউন্সিল, চাকমা অটোনমাস কাউন্সিল কেন দেন না? এখন কথা হচ্ছে, আমি এখানে, আপনারা সিনিয়র সাংবাদিক যারা আছেন, আপনারা যদি ওই 1992-93 পত্রিকাগুলো যদি আপনারা খুলে দেখেন, তখন তো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া এত শক্তিশালী ছিল না। ওই সময় কি ডাক দিয়েছিল? একই জনজাতি মুখ্যমন্ত্রী করতে হবে, ট্রাইবাল মুখ্যমন্ত্রী করতে হবে। ইভেন আমাকে পর্যন্ত, এখন তো এখানে মোবাইল ছিল না, ট্যাব রেকর্ডের মধ্যে রেকর্ডিং করে আমার কাছে পাঠানো হয়েছিল, বিমল বাবু আপনি যাই করুন, হয় আপনি সিপিএম এর বিরোধিতা এবারে করবেন না। কেন? আমরা দশরথ বাবুকে ট্রাইবাল মুখ্যমন্ত্রী বানাতে চাই। কে বলেছিল? সেই রেকর্ডিং আমার কাছে পাঠানো হয়েছিল। লগে লগে আমি তখন ওই কাঞ্চনপুরের প্রবীণ নেতৃত্ব দিলীপ কর, ওনার কাছে গেলাম, ভাই কি করবো? এই রেকর্ডিং কার হাতে পাঠিয়েছে জানেন? জম বাহাদুর রিয়া, কাঞ্চনপুর আনন্দবাজার পার হয়ে বান্দারিমা, আমার বন্ধু ব্যক্তি, প্রথম শহীদ হয়েছেন এফটিএফ এর হাতে এই দশরথ বাবুকে মুখ্যমন্ত্রী করতে গিয়ে। প্রথম শহীদ আমার বন্ধু ব্যক্তি। আমি আনন্দবাজার গিয়েছিলাম যে বান্দারিমা যাবো, আমাকে বললো ভাই তুমি যেও না, কারণ হয় তোমাকে অপহরণ করবে, আপ টু ইলেকশন পর্যন্ত তোমাকে তারা ছাড়বে না, নতুবা তোমাকে জান মেরে ফেলবে। এই অ্যাটিটিউডে আমরা বললাম কিভাবে হবে? আপনারা বললে অ্যাটিটিউড বললে হবে? কইছে আমাদের তৎকালীন ফরিদপুর মেম্বার, ত্রিপুরার ইনচার্জ প্রকাশ কারাদের সাথে অ্যাটিটিউডের চুক্তি হয়েছে। ওনাদের বক্তব্য অ্যাটিটিউড, দশরথবাবু মুখ্যমন্ত্রী হয়েছিলেন, যিনি জন্মদাতা এই ত্রিপুরা রাজ্যের কমিউনিস্ট, নৃপেন বাবুকে কি উদ্মাদ, ওনার ব্রেন ঠিক নেই, তা বলা হয়নি। দল থেকে বহিষ্কার করা হয়েছিল দশরথ বাবুকে চিফ মিনিস্টার করার জন্য। কারণ সুধীর রঞ্জন মজুমদার মুখ্যমন্ত্রী, ওনার থেকে সমর্থন প্রত্যাহার করলো তিউজের। রাতারাতি কি করলো? রাজ্য সম্পাদক দশরথ দেব, বিরোধী দলনেতা দশরথ দেব। ঠিক আজকে আমরা দেখতে পাচ্ছি 2028 আগে তার পুনরাবৃত্তি করার জন্য চক্রান্ত চলছে। বর্তমান রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী আজকে বলছেন কি, বিভিন্ন দল থেকে বলা হচ্ছে যে জনজাতি মুখ্যমন্ত্রী যদি না হয়, এই এডিসির অধিকার, ত্রিপ্রাসাদের অধিকার, সেটা হবে না। আমরা ওই 2092-93 এটাই আমি মনে করব তারই একটা পুনরাবৃত্তি করার জন্য চক্রান্ত চলছে। যার কারণে আপনারা জানেন সব জায়গাতে তীব্রমতা প্রার্থী দিয়েছে। জিতেন বাবু সাবরুমে দাঁড়িয়েছেন জেনারেল সিটে, ওইখানে কেন প্রার্থী দেন নাই? কাজে এখানে গভীর চক্রান্ত আছে, গভীর চক্রান্ত আছে এখানে। আমি অনুরোধ করব রাজ্যের জনগণকে এবং বিশেষ করে যারা জনজাতি সম্প্রদায়, এই যে সেন্টিমেন্ট
জনজাতির সেন্টিমেন্টকে উস্কে দিয়ে কি করা হয়েছে? 80 রেখেছি, 92, 93 রেখেছি। আজকে সেই অ্যাটিটিউডের ভূমিকা কি কারা দিচ্ছে? জনজাতি মুখ্যমন্ত্রী করতে হবে বলে কারা দিচ্ছে? আপনারা জিজ্ঞেস করুন না। কারণ যাই হোক, বিজেপি আপনার বিজেপি শাসিত রাজ্য আসাম প্রদেশ, বিজেপি শাসিত রাজ্য আমাদের ত্রিপুরা 126 অ্যামেন্ডমেন্ট বিলের ব্যাপারে সম্পূর্ণরূপে আমরা সেটাকে আমাদের ক্যাবিনেট অনুমোদন দিয়েছি, রাজ্যের মন্ত্রিসভা। কিন্তু কেন নাই মিজোরাম উপজাতি মুখ্যমন্ত্রী, মেঘালয় উপজাতি মুখ্যমন্ত্রী তারা দেয় না। তাহলে কি বলবো? এটা আপনারা প্রশ্ন করুন, কর্ণাথ শর্মাকে প্রশ্ন করুন, আবার ভূভাগকে প্রশ্ন করুন। ধন্যবাদ। স্যার, আপনি বলেছেন যে উদ্যোগ সুদেববর্মা যে রাজনীতি করছে জনসাধারণকে বুঝে নেওয়ার জন্য, আপনার কি মনে হয় উনি শুধু কি ওনার পরিবারের জন্য রাজনীতি করছেন না এই ত্রিপুরা রাজ্যের জনসাধারণের করছে? দেখা গেছে যখন এমপি সিটটা আসে তখন ওনার বোনের নামটা দিয়ে দেওয়া হয়েছিল, সে বিষয়ে কি বলবেন? আমি আরো একদিন বলেছিলাম এই কথা। আমাদের ত্রিপ্রাসাদেরকে অনেক সময় ভুল বোঝানোর চেষ্টা করা হয়, প্রশ্ন করা হয় যে বিজেপি ক্ষমতায় এসে ত্রিপ্রাসাদের কি লাভ হয়েছে। তো বলতে গেলে অনেক কিছু বলতে হয়। তো তার মধ্যে অনেক কাজ আমরা ত্রিপ্রাসাদের জন্য, জনজাতিদের জন্য করেছি। তার মধ্যে যে প্রশ্ন আপনার, রাজ পরিবার বা আমাদের প্রদ্যুৎবাবু, তাদের পরিবারেরও লাভ হয়েছে। যেমন দেখুন, উনি এই যে 27 তারিখ জনসভায়, সেই দিন ছিল কৃত বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন বা মৃত্যুদিন। শ্মশানেও গেছেন ওনারা, শ্মশানে গিয়ে মাল্যদান করে তারপরে আশীর্বাদ নিয়ে এসছেন, এই কথা ভাষণে বলেছেন। কিন্তু ওটা ছাড়া কি কখনো প্রদ্যুৎ বাবু আমি কৃত বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ছেলে এই কথা বলতে সাহস করেছেন? উনি করেননি। বলেছেন আমি মহারাজা বীর বিক্রমের গ্র্যান্ডসন, নাতি। এটা কেন হয়েছে জানেন? ওনার বাবার পরিচয়ের চাইতে ওনার দাদুর পরিচয়ে উনি পরিচিত হতে চান বেশি, গর্ববোধ করেন বেশি। এই কাজটা করেছি আমরা বিজেপি, আমাদের রাজ্য সরকার। প্রদ্যুৎ বাবুর বাবা, উনি তো রাজা ছিলেন ঠিক, উনি ছোট বলেই তো কাঞ্চন প্রভা দেবী রাজ্য চালাতে হয়েছিল একসময়। তো রাজা হিসেবে আমরা কিন্তু ত্রিপুরাবাসী কৃত বিক্রম কিশোর মানিক্যকে আমরা দেখিনি, কারণ গণতান্ত্রিক যুগ প্রবেশ করায় উনি সেই সুযোগ পাননি। তো রাজা হিসাবে সফল না ব্যর্থ সে কথায় আমি যাব না। আমি যাব কৃত বিক্রম কিশোরজির আর একটা কি পরিচয় ছিল? কংগ্রেসের নেতা। তিনবারের উনি এমপি। আমি যদি ভুল না করি 67-এ হয়েছিলেন, 77-এ হয়েছিলেন, 89 বা এরকম। তারপরে আবার ওনার মা বিভু কুমারী দেবীজিও ছিলেন। 4বার 20 বছর এই পরিবার কংগ্রেস করেছিল, এমপি হয়েছে। তাহলে কংগ্রেস নেতা হিসাবে পরিচয়ে লজ্জা পায়। আর মহারাজা বীর বিক্রমকে আমরাই প্রথম ওনার মূর্তি স্থাপন করে নরেন্দ্র মোদী ক্যাবিনেট, ইউনিয়ন গভর্নমেন্ট ক্যাবিনেট বৈঠক করে মূর্তি স্থাপন, সরকারি ছুটি ঘোষণা ইত্যাদি করার পরে এমন পপুলার হয়ে গেছেন, সারা বিশ্ব ওনাকে জানার পরে ওনার গ্রামসন পরিচয়ে উনি এখন খুশি হন, গর্ববোধ করেন। তো বিজেপি আসার পরে যদি সব থেকে বেশি লাভ হয়ে থাকে জনজাতি, সাধারণ আম জনতা তো হয়েছে, তার চাইতে সব থেকে বেশি হয়ে থাকলে রাজ পরিবারও, আমি এই কথা আগেও বলেছি, আজকেও বলছি আপনার প্রশ্নের উত্তরে। দেখুন, ওনার এখন আর এক বোন কৃতিজি বিজেপি থেকে তো এখন 5 বছরের জন্য সাংসদ হিসেবে কাজ করছেন। এই সুযোগও তো বিজেপি আসার পরে, বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করার পরে প্রদ্যুৎজি আজকে যে সমস্ত কথাবার্তা বা একটু উচ্চস্বরে কথা বলা, যে সাহসটা,
এটাও তো বিজেপির সঙ্গে আসার পরে, না হলে আমাদের এই কথা বলতে পারেন। আমি তো ডাইরেক্ট দিল্লির সঙ্গে কথা বলি, ওনার কি সাহস হয়েছে কোনোদিন, যতক্ষণ পর্যন্ত মনমোহন সিং ছিল? উনি তো সেই সময় কংগ্রেসেরই প্রদেশ প্রেসিডেন্ট ছিলেন। আমার যতটুকু মনে হয়, আমি যদি ভুল না করি, আমাদের বর্তমান মন্ত্রী সুশান্ত চৌধুরী, ওনার সঙ্গে কংগ্রেসের যুব কংগ্রেসের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে উনি হেরেছেন। আজকে বিজেপির সঙ্গে আসার পরে বড় কথা বলার সাহস পেয়েছেন। তো কাজে সব থেকে বেশি লাভবান হয়ে থাকে রাজ পরিবার, জনজাতিদের তো লাভ হয়েছে। মুখ্যমন্ত্রী একটু আগে যে কথা বিমল বাবু বলছিলেন, 28-এর মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন জি আজকে তেলেঙ্গানায় আমাদের মহামান্য রাজ্যপাল হিসেবে কাজ করছেন। এটা কি তাদের দাবি ছিল না আন্দোলন করেছি আমরা জনজাতি? এটা বিজেপি যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিতে বিজেপি জানে। আর জনজাতি মুখ্যমন্ত্রী হলে সব সমস্যার সমাধান হয় না। দশরথ বাবু মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেখেছি। আর এডিসিতে সবই তো আপনারা আমরা তীব্রাসাহিত, তো এডিসির অবস্থা দেখুন না। বিপ্লব দেব এবং ডক্টর মানিক সাহা উনি বলেছেন বিমল বাবু যে বাঙালি মুখ্যমন্ত্রী হলেও আমাদের জনজাতি এবং বিজেপি যে সমস্ত আমরা দাবি দাওয়া করেছি জনজাতিদের স্বার্থে, এডিসির স্বার্থে, সার্বিক বিকাশের স্বার্থে, সবটাই ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমরা কেন্দ্রের কাছে পাঠিয়ে রেখেছি। যে সময় বিল আসবে আমাদের সেখানে আমরা দেখেছি আনন্দ শর্মাজি যখন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন, আমিও মেম্বার ছিলাম পার্লামেন্টে, রাজ্যসভার সদস্য হিসেবে উনি উপস্থাপন করেছেন, তার কপি আমার কাছেও আছে। আমরা যে সমস্ত পাঠিয়েছি হুবহু সবটাই গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার এবং ড্রাফটিং কমিটি। এখন সেইগুলি নিয়ে আমিও কথা বলেছি, 50টা সিটের কথা আমি প্রথম এডিসিতে, আমার আগে কেউ বলেনি। আপনারা রেকর্ড দেখুন, অন্তত 3-4 বার আমি পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেছি। তো যখন হবে হবে, কেন হচ্ছে না তার কারণ কেন্দ্রীয় সরকার চাইছেন উত্তর পূর্বাঞ্চলের যে 10টা এডিসি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তাদেরকে সমান ক্ষমতা দেওয়ার জন্য। আর কোন রাজ্য সরকারের সঙ্গে বিরোধ করে সেটা সম্ভব না। তার প্রমাণ ওই মেঘালয়তে জনজাতি মুখ্যমন্ত্রী, জনজাতির জন্যই সেটা হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী জনজাতি হলেও রাজ্য সরকার সেখানে আপত্তি জানানোতে সেটা দেরি হয়ে গেছে। ধন্যবাদ। স্যার, কি আপনারা এককভাবে লড়বেন না সামনে এডিসি নির্বাচন, সেখানে কি এককভাবে লড়ার, মানে এককভাবে লড়ার সাহস কি বিজেপি রাখছে? সাহস বা দুঃসাহস কোনো ব্যাপার না। বিজেপি না কাউকে ভয় করে। বিজেপি তার কতগুলি পলিসি, সেটা হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা। আমরা ত্রিপুরার উন্নয়ন এবং শান্তির জন্য কাজ করছি। তো এমন পরিবেশ যদি হয়, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব আছে, আমরা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেব। আগে নির্বাচন ঘোষণা হোক, আমরা একা না একসঙ্গে লড়বো, সেটা পরে যেহেতু আরো 3-4 মাস তো আছে কমসে কম, তো সময়ে সেটা আপনারা জেনে যাবেন। ধন্যবাদ সবাইকে। শেষ তো।